This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। তবে অনির্বাণ, সবার প্রথমে আমাদের কোন খবরের দিকে নজর রাখা উচিত? কারণ গতকালই আমরা দেখিয়েছিলাম যে শওকত মোল্লার যে পাইলট কার রয়েছে, সেই কনভয় থাকা গাড়ি থাকা এক যুবকের মৃত্যু হয়েছে, সেদিকে একটু নজর রাখি। একেবারে এখনো যোগাযোগ করেনি তৃণমূল বিধায়ক ওই মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। ভাবুন, 24টা ঘন্টা তো কখন কেটে গিয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে মৃত তাজউদ্দিনের পরিবার। দুর্ঘটনার পর কেন নিয়ে যাওয়া হলো না কাছের নার্সিংহোমে, প্রশ্ন করছেন মৃতের স্ত্রী। ময়নাতদন্তের পর মোহাম্মদ তাজউদ্দিনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওরা একবারও কেউ আসেনি। শওকত মোল্লা কোনো রকম যোগাযোগ করেছেন? না না, কিছু করেনি। না একটা ফোন করে খবর নিয়েছে। শওকত মোল্লা একবারও ফোন করেন না, ওরা মিথ্যে কথা বলেছে, ওরা কোনো খবর নেয়নি ওরা। অর্থাৎ মৃতের পরিবারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এই ঘটনার 24 ঘন্টা কেটে গিয়েছে। বিধায়কের সামনে ওই যুবককে পুলিশের গাড়ি ধাক্কা মারে, তার কনভয়ের থাকা পাইলট কার ধাক্কা মারে, কিন্তু ওই বিধায়ক এখনো পর্যন্ত, অর্থাৎ শওকত মোল্লা এখনো পর্যন্ত মৃতের পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। আমরা শওকত মোল্লার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার শুনুন। আমি ওনারা খুবই তো মর্মাহত, আমরাও খুবই বিষয়টা মর্মাহত। নিশ্চয়ই আমরা যোগাযোগ করব, আমরা মানবিক দিক থেকে পরিবারের পাশে থাকবো। আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন, পাইলটটা হচ্ছে সরকারি পাইলট। আমার সামনে ঘটনাটা ঘটেছে, ইনসিডেন্ট যেভাবে অ্যাক্সিলেটর যেভাবে নিয়ে গেছে, ড্রাইভারের কিছু করার ছিল না। তো গাড়ির কাগজপত্র সম্পর্কে বিষয়ে যদি জিজ্ঞাসা করতে হয়, আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন। পুলিশের উদাসীনতা এখানে একটা কাজ করেছে। এটা সম্পূর্ণ পুলিশের বিষয়, এই বিষয়টা আমি কোনো কথা বলতে পারবো না, কারণ এটা প্রশাসনিক বিষয়। দেখুন, এটা একটা বিতর্কের দিক। আরো একটা বিতর্কের দিক উঠে আসছে, সেটা হচ্ছে পুলিশের দুরকম ভূমিকা নিয়ে। আমরা গতকাল কি দেখেছিলাম, যখন সেনা ট্রাক আটক করলো পুলিশ, তখন খুব তাড়াতাড়ি সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করা হলো, খুব তাড়াতাড়ি এফআইআর দায়ের হয়ে গেল। কিন্তু দেখুন, এই ঘটনা 24 ঘন্টা কেটে গিয়েছে, মানে পুলিশের গাড়ির ধাক্কায় যে ব্যক্তি মৃত্যু হয়েছে সেই ঘটনা 24 ঘন্টা কেটে গিয়েছে। এখনো পর্যন্ত কোন রকম সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে পুলিশ আধিকারিক? শুধুমাত্র অনেক দেরিতে এই গাড়ির চালকের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এরপরে কোন রকম তদন্ত প্রক্রিয়ায় গেছে এবং পুলিশের তরফ থেকেও কেউ এই মৃতের পরিবারের সদস্যের সঙ্গে বা তার বাড়ির সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ উঠছে। অর্থাৎ একই পুলিশের দুরকম ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা সিসিটিভি ফুটেজ রয়েছে যেখান থেকে কলকাতা পুলিশ সিসি ক্যামেরা থেকে ফুটেজ নিতে পারে। এক রয়েছে যে জায়গা দুর্ঘটনা ঘটেছে তার উল্টো দিকেই রয়েছে একটি বেসরকারি কলেজ, যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে যেমন নিতে পারে, প্লাস ঠিক যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে তার পাশে একটি বাতিস্তম্ভে 3টে অ্যাঙ্গেলে সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ সেখান থেকে কিন্তু কলকাতা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রকাশ্যে আনতে পারতো যে কী করে কালকে দুর্ঘটনা ঘটেছে। ক্যামেরায় সমরের সাথে দীক্ষা, টিভি 9 বাংলা, কলকাতা। পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তুলছেন যে আমাদের সাধারণ মানুষের গাড়ির যখন কোনো রকম পলিউশনের কাগজ ফেল হয়ে যায়, কোনো রকম রেজিস্ট্রেশন ফেল হয়ে যায়, তখন তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয় পুলিশ এবং খুব দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে কেন অন্য নিয়ম? পুলিশের গাড়ি ধাক্কা মেরেছে বলে কি কোথাও 7 খুন মাফ হয়ে যাচ্ছে? মানে একই আইনে দুরকম ভূমিকা দেখাচ্ছে পুলিশ, এবং রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া সত্ত্বেও, গাড়ি বাতিল হয়ে গিয়েছে 2024 সালে, তা সত্ত্বেও তার শওকত মোল্লার কনভয় কিভাবে ডিউটিতে ছিল, এই নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে যে পুলিশের গাড়িতে যে এই ব্যক্তির মৃত্যু হলো তার দায় কে নেবে? কি ভাবছেন, এটা শুধুমাত্র খাস কলকাতা বা কলকাতা পুলিশের আন্ডারে যে সমস্ত গাড়ি রয়েছে তাদের মধ্যেই হচ্ছে? আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিলাম, আজকে বরং ধূপগুড়ির ছবিটা দেখাই। ধূপগুড়ি থানা পুলিশের একাধিক গাড়িতে কাগজপত্রের অসঙ্গতি রয়েছে, ফিটনেস ফেল হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি। এইসব গাড়ি দুর্ঘটনায় জড়ালে সেক্ষেত্রে ওইখানকার সাধারণ মানুষের প্রাণহানি ঘটলে কে দায় নেবে বলুন তো? এই প্রশ্নটাও তো উঠছে। আজকে ধূপগুড়ির ছবিটা দেখুন। রাস্তায়
যে কোনো সময় সাধারণ মানুষের গাড়ির কাগজ খতিয়ে দেখতে পারে পুলিশ। অনেক সময় তা নিয়ে গাড়ি চালকদের হেনস্থারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কিন্তু যারা সাধারণ মানুষের নথি খতিয়ে দেখেন তাদেরই গাড়ির কাগজে একাধিক অসঙ্গতি। মঙ্গলবারই তৃণমূল বিধায়কের কনভয়ে থাকা কলকাতা পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক চালকের। পরে জানা যায় সেই গাড়ির রেজিস্ট্রেশন 2016 সালেই বাতিল হয়ে যায়। সেই আনফিট গাড়ি পাইলট কার হিসেবে ব্যবহার করছিল পুলিশ। শুধু কি কলকাতা পুলিশেই বাতিল গাড়ির ব্যবহার? ধূপগুড়িতে দেখা গেল পুলিশের ব্যবহৃত একাধিক গাড়িতে বৈধ নথিই নেই। কোনো গাড়ির ফিটনেস ফেল তো কোনোটার দূষণের সার্টিফিকেট নেই। কোনো গাড়ির রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ, কোনো গাড়ির আবার বিমাই করা নেই। ট্রাফিক গার্ডের অফিস এবং তার ঠিক সামনে রাখা রয়েছে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, যে গাড়িগুলি একটি নাম্বার WB7484 WB74P 2850। এমনকি এমন অনেক গাড়ি রয়েছে যেই গাড়িগুলি কাগজপত্র, ফিটনেস, রেজিস্ট্রেশন সমস্ত কিছু ফেল। সাধারণ গ্রামের গরিব মানুষ, তার মাথায় যখন হেলমেট থাকে না, পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে ফাইন করে। তার যার ইন্স্যুরেন্সটা ফেল আছে গ্রামের গরিব মানুষ, তার ক্ষেত্রে আইন প্রয়োগ হয়, আর পুলিশের ক্ষেত্রে আইন প্রয়োগ হবে না। অর্থাৎ যে রক্ষক সেই ভক্ষকের ভূমিকা পালন করছে। তৃণমূল অবশ্য বলছে সকলের আইন মেনে চলা উচিত। সবারই আইন মেনে চলা উচিত, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। যে বা যারা করেছেন বা এই ধরনের যদি কেউ থাকে, অবশ্যই পুলিশ সে ব্যাপারে তার উদ্যোতন কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন, কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত। যদিও এ নিয়ে ধূপগুড়ি পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। যারা আইনের রক্ষক তারাই আইনকে তোয়াক্কা করছেন না। এইসব গাড়ি দুর্ঘটনায় পড়লে কারো প্রাণহানি হলে তার দায় কে নেবে? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু এসএসসির খবরের দিকে নজর রাখা যায়। পরীক্ষায় না বসেই মেধা তালিকায় শিক্ষক নিয়োগে বহুমুখী দুর্নীতির এটা ছিল নমুনা। আর এই পরিস্থিতিতে আগামী রবিবার এসএসসির পরীক্ষা রয়েছে। নিয়োগের আগেই তো পদে পদে প্রশ্ন উঠছে, এবার অ্যাডমিটে কার্যত থাকছে না সই বা ছবি। রোগ না সারিয়ে স্কুল সার্ভিস কমিশন কি করছে বলুন তো? জানিয়ে দিয়েছে আধার বা ভোটার কার্ড নিয়ে এলেই তারা পরীক্ষায় বসতে পারবে। এবার কৈশোরে তোলা ছবি দেখিয়ে আসল পরীক্ষার থেকে মেলানো যাবে তো? এটাই তো প্রশ্ন সব থেকে বড়। ওয়েমার শিটে বিস্তর জালিয়াতি, সাদা খাতা জমা দিয়ে চাকরি বাগানো, পরীক্ষা না দিয়েই মেরিট লিস্টে নাম, তালিকার মেয়াদ পেরোনোর পরেও চুপিসারে নিয়োগপত্র। হাত খোলা দুর্নীতির জেরেই 2016 শিক্ষক ও অশিক্ষক কর্মীদের গোটা প্যানেলই বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের গুঁতোয় স্কুল সার্ভিস কমিশন দাগিদের তালিকা বের করেছে। তা নিয়ে বিস্তর ধোঁয়াশার মধ্যেই রবিবার পরীক্ষা, কমিশনের অগ্নি পরীক্ষা। কিন্তু পরীক্ষার প্রথম ধাপ অ্যাডমিট কার্ড নিয়েই তো বিস্তর প্রশ্ন উঠে গেল। কমিশনের যা ব্যবস্থাপনা, তাতে ছবি সই ছাড়াই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা। কমিশন জানিয়েছে আধার বা ভোটার কার্ড দেখে তবেই বসতে দেওয়া হবে পরীক্ষায়। অনেকেরই প্রশ্ন, পরীক্ষার আগেই কারচুপির ব্যবস্থা করে দেওয়া হলো। ছবি সহ অ্যাডমিট কার্ড না থাকা ব্যক্তিরা কারা, লিস্ট বের করেছেন? ছবি না রাখা একজনের পরীক্ষা আরেকজন দিয়ে যাবে না তো? এই প্রশ্ন তো থাকবেই। দুর্নীতির পথ প্রশস্ত করার মতো কোনো প্রকার নিয়োগ প্রক্রিয়া চালাবেন না। যদি সেটা চালান তাহলে কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর। সাধারণত পরীক্ষার ক্ষেত্রে ছবির উপর সই করার পর অ্যাডমিট কার্ড দেওয়া হয়। বিস্তর বিতর্কের পরেও এবার অ্যাডমিট নিয়ে এসএসসির গাছাড়া ভাব শুরুতেই যেন স্পষ্ট। আধার বা ভোটার কার্ডের ছবি তো অনেক পুরনো। অনেকেরই প্রশ্ন, দুই পরিচয়পত্র নিয়ে যখন বিস্তর কারচুপির অভিযোগ, তখন এই দুটি নথি ব্যবহার করে আবার কোনো দুর্নীতি হবে না তো? ফেসটা আইডেন্টিফিকেশন ক্ষেত্রে বহু সমস্যা হবে, হয়তো সেই সমস্যাটা জিইয়ে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে আমি মনে করি। অ্যাডমিট কার্ডটাই যদি না, সেখানেই যদি ছবি না থাকে, তাহলে কার সঙ্গে কি মিলিয়ে দেখব? আধার কার্ডের ছবির সঙ্গে মানুষের ছবি সবসময় পরীক্ষার হলে, পার্টিকুলারলি ওই কম সময়ের মধ্যে, এটা কিন্তু বলা যায় না। অ্যাডমিট নিয়ে এসএসসি সদিচ্ছা নিয়ে প্রশ্ন তো রয়েছে, পাশাপাশি সরকারকেও বিঁধেছে বিরোধীরা। সরকার চাই না যে পরীক্ষাটা হোক, সরকার চায় মামলা হোক। পরীক্ষা নিলে তো চাকরি দিতে হবে, চাকরি নিলে তো মাইনে দিতে হবে। কোথায় মাইনে দেবে সরকার? অ্যাডমিট কার্ডে ছবি থাকলে নিশ্চয়ই আরো ভালো হতো, সেটা এসএসসি বিবেচনা করুক, কোর্ট আছে, কোর্টে বিষয়টা যাবে। আমরাও চাইছি এই পরীক্ষাটা ফুল প্রুফ হোক, যাতে এই পরীক্ষা নিয়ে আর কোনো অভিযোগ না ওঠে। জাল আধার ও ভোটার কার্ডের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ। এখানে এআই এর সাহায্যে আধার বা ভোটার কার্ড বদলে দেওয়া তো কয়েক মিনিটের কাজ।
সেখানে কোন ভরসায় আদিকালের ছবি দেখে এসএসসি আসল পরীক্ষার্থীকে চিহ্নিত করবে, নাকি কাউকে ভরসা দিতেই আরও বড় দুর্নীতির আয়োজন এবং আরও সংগঠিত? সুমন মহাপাত্র রিপোর্ট, টিভি9 বাংলা। দেশে ডিটেনশন ক্যাম্প তৈরির গেজেট নোটিফিকেশন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির দাবি অনুপ্রবেশকারীদের তাড়াতে হলে এটাই শ্রেষ্ঠ উপায়, কিন্তু বিরোধীরা এর নেপথ্যে অন্য অঙ্ক দেখছেন। তৃণমূল সরাসরি এর সঙ্গে হিটলার রাজত্বের তুলনা টেনেছে, চড়ছে দরজার পাল। সম্প্রতি বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে বারবার। এমনকি বাংলাদেশে পুশব্যাকের অভিজ্ঞতাও হয়েছে অনেকের। ঠিক এই আবহে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশন ক্যাম্প তৈরির গেজেট নোটিফিকেশন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপির দাবি, অনুপ্রবেশকারীদের তাড়াতে এটা অত্যন্ত বড় পদক্ষেপ। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের বাড়িতে রেখেছেন? জেলে রেখেছে। দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। মঙ্গলবারই অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে। সেই আইন অনুযায়ী বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া কেউ এদেশে ঢুকলে, দেশের কোথাও অনুপ্রবেশকারী ধরা পড়লে ওই ব্যক্তিকে নিজের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কেউ যদি নিজেকে ভিনদেশি নন বলে দাবি করেও প্রামাণ্য নথি পেশে ব্যর্থ হন বা আদালত থেকে জামিনের ব্যবস্থা না করতে পারেন, তাহলে ওই ব্যক্তিকেও ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। কোনো ব্যক্তি বিদেশি কিনা জানতে ফরেনার্স ট্রাইব্যুনালের মতামত নিতে পারবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। নব্য হিটলার যদি ভেবে থাকে গোটা ভারতবর্ষে হিটলারই রাজ চলবে, তাদের শেষ জীবন হিটলারের মতোই হবে। 2019-এ সিএএ এনআরসি আন্দোলনের সময় ডিটেনশন ক্যাম্প নিয়ে বহু বিতর্ক হয়েছিল, বিশেষ করে অসমকে কেন্দ্র করে। যে বিষয়টি হাতিয়ার করে সুদ চড়াতে দেখা গেছে তৃণমূল নেতৃত্বকেও। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে ডিটেনশন ক্যাম্প সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করতে বললেও বাংলা তৃণমূল পরিচালিত সরকার তা কি মানবে? যতদিন মমতা ব্যানার্জি সরকারে থাকবে ততদিন এই বাংলার কোনো মানুষকে গায়ের জোরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো বিজেপি যেন দিবাস্বপ্ন দেখা ভুলে যায়। ডিটেনশন ক্যাম্প ইস্যুতে বিরোধিতা সুর বাম কংগ্রেসেরও। রাজ্য মানার সঙ্গে না মানার কি আছে? ভারতবর্ষের মধ্যে উনি কি আলাদা দেশ মনে করেন পশ্চিমবঙ্গকে? না মানলে উনি ডিটেনশনে যাবেন, আর কি করা যাবে? আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে ফেলা, সেই ক্রোনোলজি অনুযায়ী দিল্লি কিন্তু এখনো চলছে। এটা একটা ঘোরতর ফ্যাসিস্টিক মনে। এটা তো মিউচুয়াল গেম না, এটা ইলেকশনের জন্য ডিভিশন দরকার, আর ডিভিশন তৈরি করার জন্য ডিটেনশন দরকার। বিরোধীরা কি তাহলে ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছে? প্রশ্ন তুলছে বিজেপি। ডিটেকশন, ডিটেনশন অ্যান্ড ডিপোর্টেশন, 3D বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে, সেখান থেকে আমরা সরিনি। এবং বিজেপি কোনো কিছু একটা ধরলে সেটা শেষ দেখে ছাড়ে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে একদম বিএসএফ এর ক্যাম্প লাগো আমরা পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার জায়গায় আমরা একটা করে ডিটেনশন সেন্টার করব। সামনের বছর বাংলায় বিধানসভা নির্বাচন। ডিটেনশন ক্যাম্প ইস্যুকে সামনে রেখে এ রাজ্যে শাসক ও বিরোধী দলগুলোর ভাষ্য কি হয়, এখন সেটাই দেখার। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। সিঁদুরে মেঘ দেখে ডরায় ঘর পোড়া গরু। বাংলা ভাষা ও বাংলাদেশি ইস্যুতে যা হয়েছে ভিন রাজ্যে, তারপর এলো ডিটেনশন ক্যাম্প। এখন থেকেই বুক কাঁপছে জেলায় জেলায় পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের। কিন্তু এ ভয়ের সবটাই কি অমূলক, বা সবটাই মূলক, তা নিয়েও রাজনৈতিক তর্ক কম নয়। ভয় লাগে এই কারণে, কারণ 7 বছর ধরে আজকে বাইরে কাজ করছে। আতঙ্কের কোনো ব্যাপারই নেই, আমরা অনেকটাই ভরসা রাখছি। কেউ ভয়ে, কেউ নির্ভয়ে। চর্চার কেন্দ্রে ডিটেনশন ক্যাম্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট নোটিফিকেশন অনুযায়ী কেউ অনুপ্রবেশকারী নন, তার কাগজ দেখাতে না পারলে কিংবা আদালতে প্রমাণ না করতে পারলে তাকে নিজের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ভাই, ট্রাম্প যখন ফেরত পাঠিয়েছিল, যেভাবে পাঠিয়েছিল, এদেরও সেভাবে যাকে যে যেখানে আছে ফেরত পাঠাও। ভর দুপুরে বাঁকুড়ার ভূতচর গ্রামের মণ্ডলপাড়ায় পৌঁছলে আপনার বুক ছ্যাঁত করে উঠবে। গোটা গ্রামে পুরুষ প্রায় নেই বললেই চলে। সার্থক নাম বটে গ্রামের। কেন জানেন? কোনো দাঙ্গা হাঙ্গামা হয়নি। সম্প্রদায় নির্বিশেষে এই গ্রামের ছেলেরা ভিন রাজ্যে গিয়েছেন পেটের হাঙ্গামা সামাল দিতে, সংসার চালানোর তাগিদে। ডিটেনশন ক্যাম্পের খবর চাউর হতেই তাদের পরিজনরা ঘোর চিন্তায়।
আমার তো ভয় লাগছে, ঘরে বউ বাচ্চা সবাইকে রেখে পড়ে যেতে হচ্ছে, আছে ওখানেই আছে বাধ্য হয়ে। বাংলার বাইরে যারা কাজ করে তাদেরকে বলি জেলখানার মধ্যে রাখতে হবে, এই কারণেই ভয় লাগছে। আগে তো এরকম চালু থাকেনি। পুরোটাই ভয়, একদম মানে পাঠাতেই ভয় লাগছে, কিন্তু না পাঠালেও তো আমাদের সংসারটা চলবেই নেই। বাড়ির লোক সবাই ভয় করছে, কিন্তু তাও বাধ্য মানে যাচ্ছে আর কি। এখানে সেরকম বাঁকুড়াতে মানে সেরকম বেশি টাকার কাজও মিলছে না। রাজ্যের সর্বাধিক মুসলিম জনসংখ্যা জেলা মুর্শিদাবাদ। বাড়ির ছেলে জোয়ান হলে পরিযায়ী হয়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়াটাই যেন এখানকার দস্তুর। সম্প্রতি এই জেলারও বহু ছেলেকে ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। বাংলাদেশে পুশব্যাক পর্যন্ত করার তথ্য সামনে এসেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ডিটেনশন ক্যাম্প তৈরির কথা বলতেই চড়তে শুরু করেছে উৎকণ্ঠার পারদ। বাঙালি থেকে খুবই ভয়ঙ্কর, আধার কার্ড দাও, প্যান কার্ড দাও, তারপরও হয়রান করায়, একদিন থানায় বসে ছেড়ে দেয়। মুর্শিদাবাদের লোককে অতটা ভ্যালু দেয় না, ওরা ভাবে কি বাংলাদেশের লোক। বাংলাদেশে বলে সরকার তো মারছে, পাবলিকে সে ধরে পিটিয়ে মেরে ফেলছে। নাগরিকত্ব ইস্যুতে দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে আছেন মতুয়ারা। ডিটেনশন ক্যাম্প তৈরির বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে মতুয়া মহলের কি বক্তব্য তাও তুলে ধরছি আমরা। আতঙ্কের কোনো ব্যাপারই নেই, ডিটেনশন ক্যাম্পের কোনো প্রশ্নই থাকতে পারে না। শরণাপন্ন তারাই হতে পারে যারা শরণার্থী, তো শরণার্থীদের ডিটেনশন ক্যাম্পের কোনো প্রসঙ্গ আসে না। ডিটেনশন ক্যাম্প নিয়ে এই বাংলার চিন্তা, দুশ্চিন্তা, আশা আকাঙ্ক্ষা দোলাচলে সাধারণ মানুষ। কেউ ভয় পাচ্ছেন, কারো মুখে নিশ্চিন্তির রেশ। ভোট বাক্সে এই ভয় বা নিশ্চিন্তি, কার ভয় বা কার নিশ্চিন্তির কারণ হবে কে জানে। হীরক মুখোপাধ্যায়, কৌশিক ঘোষ ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এই ভয় আর নিশ্চিন্তির কথাটা বললাম, নিশ্চিন্তির আরেকটা ছবি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো 7:30টার পর। তাহলে নিশ্চিন্তিতে আসছে আসলে একই দিনে জারি করা আরেকটা নির্দেশ থেকে, সেটা এই ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য নতুন নির্দেশিকা। সেটা কিভাবে নিশ্চিন্তি তৈরি করছে বলবো আপনাদের। তার আগে বাংলায় SIR নিয়ে একটা খবর। এই মুহূর্তের খবর, বাংলায় SIR নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে কি নির্বাচন কমিশন? সূত্রের খবর অন্তত তাই। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে একেবারে গোটা বিষয় নিয়ে নিশ্চুপ রয়েছে কমিশন। ঠিক ছিল অগাস্টেই SIR হতে পারে এ রাজ্যে, যেহেতু এ রাজ্যের বিধানসভা ভোট রয়েছে আগামী বছরে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের মামলার নিষ্পত্তি হয়নি এবং কমিশনের CEO দফতরে বেশ কিছু আধিকারিকেরও অভাব এখনো পর্যন্ত নবান্ন পূরণ করেনি। মোটের উপরে মনে করা হচ্ছে সামনে পুজোর ছুটি রয়েছে, সব মিলিয়ে অক্টোবরের আগে SIR সম্ভব নয় অন্তত এই রাজ্যে। অনির্বাণ, ধন্যবাদ শ্রাবন্তী। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH